ফাইলস জিনিসটা আসলে কি, তারপর জানব কেন হঠাৎ করে এগুলো সবার সামনে আনা হলো। এরপর আমরা দেখব এই মিলিয়ন মিলিয়ন পাতার ভেতরে ঠিক কি আছে। আর হ্যাঁ, যে বিখ্যাত নামগুলো উঠে এসেছে আর যে অংশগুলো কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেইটার পেছনের কারণটা কি। আর একদম শেষে আমরা বুঝব যে এই ফাইলগুলো আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটাই হলো, এই অ্যাপস্টাইন ফাইলস জিনিসটা আসলে কি? আচ্ছা, এই যে আমরা বলছি এপস্টাইন ফাইলস এগুলো ঠিক কি? মানে এটা কি জাস্ট একটা লিস্ট যেখানে কিছু নাম লেখা আছে, নাকি ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কিছু? না, একদমই শুধু একটা তালিকা নয়। ভাবুন তো একবার, এপস্টাইন ফাইলস মানে হলো ৬০ লক্ষেরও বেশি পাতার ডকুমেন্ট, ছবি আর ভিডিওর এক বিশাল সংগ্রহ। মানে একটা আস্ত আর্কাইভ। জেফ্রি এপস্টাইন আর তার সঙ্গীদের বিরুদ্ধে যে ফেডারেল ইনভেস্টিগেশন হয়েছিল, সেখান থেকেই এই সব কিছু পাওয়া গেছে। আর এর ভেতরে কি আছে? ফ্লাইট লগ, মানে কে কখন তার প্লেনে যাতায়াত করেছে, তার ব্যক্তিগত কন্ট্যাক্ট বুক, হাজার হাজার ইমেল, এমনকি কোর্টের সব কাগজপত্র। এখন প্রশ্ন হল, এত সব গোপন জিনিসপত্র হঠাৎ করে সবার সামনে চলে এলো কিভাবে? কেন এগুলো এখন পাবলিক? চলুন ঠিক এই কারণটাই এখন খুঁজে বের করা যাক। এর পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, খানিকটা রাজনৈতিকও বটে। ব্যাপারটা শুরু হয় ২০২৪ সালে, যখন ডোনাল্ড ট্রাম্প তার ইলেকশন ক্যাম্পেইনে কথা দেন যে তিনি এই ফাইলগুলো প্রকাশ করবেন। সেই কথা মতোই ২০২৫ সালের ১৮ই নভেম্বর এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে একটা আইন পাশ হয়। আর তার ঠিক পরের দিনই প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করে এটাকে পুরোপুরি আইনি স্বীকৃতি দেন। এরপর প্রথমে অল্প কিছু ডকুমেন্ট ছাড়া হয়, কিন্তু আসল ঘটনা ঘটে ২০২৬ সালের ৩০শে জানুয়ারি। সেদিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস মানে ডিওজে একসাথে ৩০ লক্ষেরও বেশি পাতার এক বিশাল ভাণ্ডার প্রকাশ করে দেয়। ৩০ লক্ষ পাতা! শুধু সংখ্যাটা একবার ভাবুন, কি বিশাল ব্যাপার, তাই না? তো চলুন দেখি এই মিলিয়ন মিলিয়ন পাতার ভেতরে আসলে কি আছে, আর এর ব্যাপ্তিটাই বা কত বড়। তো দেখুন, ডিপার্টমেন্ট অফ জাস্টিস মোট ৬০ লক্ষেরও বেশি পাতা রিভিউ করেছে। চিন্তা করা যায়? আর তার মধ্যে থেকে প্রায় ৩৫ লক্ষ পাতা পাবলিক করা হয়েছে, মানে এখনও কিন্তু অনেকটা অংশ অপ্রকাশিত। শুধু তাই না, এই ফাইলগুলো কিন্তু শুধু কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপস্টাইনের ডিভাইস আর বিভিন্ন সম্পত্তি থেকে ১,৮০,০০০-এরও বেশি ছবি পাওয়া গেছে। আর সাথে আছে ২০০০-এরও বেশি ভিডিও। বুঝতেই পারছেন, এটা শুধু ফাইল নয়, এটা একটা বিশাল ডেটার ভাণ্ডার। তো এই যে এত ডেটার কথা বললাম, এর মধ্যে ঠিক কি ধরনের জিনিস আছে চলুন একটু গুছিয়ে দেখা যাক। প্রথমত আছে এফবিআইয়ের ইন্টারভিউ, মানে সাক্ষী আর ভিকটিমদের সাথে তাদের কি কথা হয়েছে তার সারাংশ। তারপর আছে হাজার হাজার ইমেল, অ্যাপস্টাইন কাকে পাঠিয়েছে বা কার কাছ থেকে পেয়েছে। এরপর ওই যে বললাম, তার প্রাইভেট জেটের ফ্লাইট লগ, মানে কে কখন কোথায় গেছে তার সব রেকর্ড। এছাড়াও আছে বিভিন্ন কোর্টের কাগজপত্র আর তার সেই বিখ্যাত কন্ট্যাক্ট বুক, যদিও সেটার অনেক জায়গায় কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই কন্ট্যাক্ট বুক আর ইমেলের কথা আসতেই আমরা চলে আসছি সম্ভবত এই আলোচনার সবচেয়ে বিতর্কিত অংশে। মানে কোন কোন বিখ্যাত মানুষের নাম এখানে জড়িয়েছে, আর কেনই বা এত কিছু কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হলো। কিন্তু শুনুন, নামগুলো দেখার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া খুব খুব জরুরি। ডিপার্টমেন্ট অফ জাস্টিস নিজে এই কথাটা বলেছে, আর সেটা হলো, এই ফাইলগুলোতে কারোর নাম থাকার মানেই কিন্তু এটা প্রমাণ হয় না যে তিনি কোনো অন্যায় করেছেন বা কোনো অপরাধের সাথে যুক্ত। এই কথাটা মাথায় রেখে চলুন দেখি কোন কোন হাই প্রোফাইল ব্যক্তির নাম এই ফাইলগুলোতে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে আছেন বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, ব্রিটেনের প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু এবং বিল গেটস। এছাড়াও রাজনীতি, টেক এবং বিনোদন দুনিয়ার আরও অনেকেই আছেন। এই ফাইলগুলোতে ঠিক কী ধরনের কথাবার্তা হতো তার একটা ছোট্ট উদাহরণ দেখুন। এই ইমেলটা প্রিন্স অ্যান্ড্রু নিয়ে একটা প্রশ্নের ব্যাপারে এপস্টাইনকে লেখা হচ্ছে, আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে আপনি ব্যাপারটা জানেন, এবং জানতে চাইছি যে আপনি এর উত্তরটা কিভাবে দিতে বলবেন। এই ধরনের কথাবার্তাই কিন্তু পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। কিন্তু শুধু নাম নয়, আসল বিতর্কটা তৈরি হয়েছে অন্য একটা জায়গায়। সেটা হলো, এই যে এত কিছু কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, সেটাকে বলে রিডাকশন। এখন এটা কেন করা হয়? সাধারণত ভিকটিমদের পরিচয় গোপন রাখতে বা কোনো আইনি প্রক্রিয়ার গোপনীয়তা বজায় রাখতে এমনটা করা হয়। কিন্তু এই ফাইলের ক্ষেত্রে এত বেশি তথ্য ঢেকে দেওয়া হয়েছে যে স্বচ্ছতা নিয়েই বড় একটা প্রশ্ন উঠে গেছে। এই ব্যাপারেই যেমন ধরুন, কংগ্রেসম্যান রো খান্না একটা প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে তারা ৬০ লাখের বেশি পাতা খুঁজে পেয়েছে, কিন্তু রিভিউ আর রিডাকশনের পর প্রকাশ করছে মাত্র ৩৫.৫ লাখ।
তাহলে প্রশ্নটা হলো, বাকি পাতাগুলো কেন আটকে রাখা হলো? ঠিক এই প্রশ্নটাই কিন্তু বিতর্কের কেন্দ্রে। এই ছবিটার দিকে একবার তাকান। প্রকাশিত ফাইলগুলোর অনেক পাতার অবস্থায় কিন্তু ঠিক এই রকম, বেশিরভাগটাই কালো কালিতে ঢাকা। এমনকি একটা রিপোর্টে তো দেখাই গেছে যে 500-র বেশি পাতা একদম পুরোপুরি সাদা, কিচ্ছু নেই। আর সমালোচকরা ঠিক এই স্বচ্ছতার অভাব নিয়েই কথা বলছেন। তো এত তথ্য, এত বিতর্ক, সব মিলিয়ে এর শেষটা কোথায়? এই ফাইলগুলো প্রকাশ হওয়ার আসল তাৎপর্যটা কি? চলুন একদম শেষ ধাপে গিয়ে এটাই বোঝার চেষ্টা করি। এর প্রভাব কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। যেমন ধরুন, ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রুকে তার রাজকীয় খেতাব ছাড়তে হয়েছে, স্লোভাকিয়ার একজন সরকারি কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়েছে। আবার জবাবদিহিতার প্রশ্ন উঠছে। জানা গেছে 2007 সালের একটা ডকুমেন্ট থেকে যে প্রসিকিউটরদের হাতে বহু বছর আগেই এপস্টাইনকে অভিযুক্ত করার মতো প্রমাণ ছিল। তবে এর একটা খুব দুঃখজনক দিকও আছে। কিছু ভিকটিমের নাম ভুল করে প্রকাশ হয়ে গেছে, যা তাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। তবে সবকিছুর উপরে সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো, বছরের পর বছর ধরে যে বিষয়গুলো শুধু গুজব ছিল বা গোপন কোর্ট ফাইলের মধ্যে বন্দী ছিল, সেগুলো এখন একটা বিশাল আর স্থায়ী পাবলিক রেকর্ডে পরিণত হয়েছে। যা কিছু অন্ধকারে ছিল তা এখন সবার চোখের সামনে সরকারি রেকর্ডে রয়ে গেল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে মিলিয়ন মিলিয়ন পাতা সবার সামনে এলো, এর শেষ পরিণতি কি হবে? আমরা কি সত্যিকারের আইনি বিচার দেখতে পাব, নাকি এটা মানুষের বিশ্বাসের উপর একটা স্থায়ী দাগ হয়েই থেকে যাবে? এর উত্তরটা সম্ভবত সময়ই বলে দেবে।